দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আবারও রাজ্যপাল সংঘাত সামনে আসছে এবং আমরা দেখেছি সকালে যে বিষয়কে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছিল, তবে বেলা বাড়লে যে নির্দেশ রাজ্যপালের তরফে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্নীতির তদন্তের নির্দেশ রাজ্যপালের, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। দুর্নীতির তদন্তে 1 সদস্যের কমিশন এবং কমিশনের মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। আবারও রাজ্যপাল সংঘাত সামনে আসছে। আর এই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক উদ্দেশ্যেই এই নির্দেশ, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল সিভি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের জবাব দিয়ে যে চিঠি রাজ্য দিয়েছিল, তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি হিংসার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। আরো বিস্তারিত জানবো, শুভঙ্কর মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, রাজ্যপাল যে সংঘাত তা আরো ক্রমশ চড়া হচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় তোপ ব্রাত্য বসু এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন রাজ্যপাল। শুভঙ্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রাজ্যপাল যে সংঘাত তা আরো তো ক্রমশ বাড়লো। একেবারে দেখো, রাজ্যপালের যে সংঘাত চরমে উঠছে, কারণ আমি এর আগেই বলেছিলাম যে চিঠি পাল্টা চিঠি, দোষারোপ পাল্টা দোষারোপ, এটা কিন্তু চলতেই থাকছে এবং আগেও আমরা দেখেছি যে ধরনের ঘটনা সেটার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে বলা যেতে পারে। রাজ্যপাল যে তদন্ত কমিটি, বিচার বিভাগের যে তদন্ত কমিটি গড়ার কথা তিনি বলেছেন এবং একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথা করে যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি বলেছেন কেননা তিনি জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেখানে দুর্নীতি হয়। বিশেষ করে কয়েকদিন আগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেভাবে একটি দেখা গিয়েছে যে ওয়েবকুপার যে সংগঠনের সেখানে সভা ছিল, সেটি নাকি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে এই ধরনের নির্দেশ তিনি দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন, তার জন্য এই তদন্ত কমিটি। তার পাল্টা শিক্ষামন্ত্রী দিয়েছেন কিছুক্ষণ আগে, তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে রাজ্যের রাজ্যপাল এবং আচার্য যে তদন্তের নির্দেশ দিচ্ছেন, একজন চ্যান্সেলর অর্থাৎ আচার্যের কি সেই এখতিয়ার রয়েছে? কেননা বারবারই দেখা গিয়েছে তিনি কিন্তু এই ধরনের অভিযোগ সামনে এনেছেন, বারবার দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার যে অভিযোগ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে তিনি পলিটিক্যালি নাকি ইউজ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, অভিযোগ করেছে। এবং সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র এক্স হ্যান্ডেলে পোস্ট বা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে তুলে ধরা, মানুষকে জানানো বা বলা যেতে পারে জনসমক্ষে তুলে ধরা, এগুলো কিন্তু তিনি করছেন। কিন্তু এই ধরনের অভিযোগ সরাসরি সরকারের কাছে করা বা বলা যেতে পারে সেটি কিন্তু করার ক্ষেত্রে যে রাজ্যপালের যে বিষয় বা রাজ্যপালের যে অভিযোগ, সেগুলো কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু মনে হচ্ছে যে একেবারে সেগুলো আরো বেশি করে বিড়ম্বনা তৈরি করছে বা বলা যেতে পারে কনফিউশন তৈরি করছে, বিভ্রান্তি তৈরি করছে। কেননা আদতে আমরা জানি যে রাজ্যপালের যে পদ সেটা কিন্তু সাংবিধানিক পদ এবং একজন মন্ত্রী তিনি কিন্তু নির্বাচিত মন্ত্রী, তিনি নির্বাচিত হয়ে মানুষের ভোটে তিনি জয় হয়ে আসেন এবং তাকে সরানোর কিন্তু ক্ষমতা একমাত্র মুখ্যমন্ত্রীর রয়েছে। সেইখানে দাঁড়িয়ে কি করে একজন রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির কাছে তদবির করছেন? শুধু তাই নয়, একজন রাজ্যপালের যে ক্ষমতা বলে দেওয়া হয়েছে, সীমাবদ্ধতা বলে দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে একজন চ্যান্সেলরের কি এই ধরনের কোন রকম সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার রয়েছে? এইগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছে, যথেষ্ট প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেই নিয়ে তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং রাজ্যপালের ভূমিকা নিয়ে রীতিমতো তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। তার যে সিদ্ধান্ত বা বলা যেতে পারে তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন, সেগুলোকে কিন্তু রীতিমতো তিনি হাস্যকরও বলেছেন। একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এবং ওয়েবকুপারের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত মার্চেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং সেখানেই দেখা গিয়েছিল সেই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপালের অনুপস্থিতিতে সভাপতিত্ব করায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। এবং তারপরে যেখানে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি বলেছিলেন যে শিক্ষামন্ত্রী পদ থেকে সরানোর জন্য সুপারিশ দাবি করেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু বিতর্কের সূত্রপাত তৈরি হয়। এবং
এর পরবর্তীতে দেখা যায় যে রিপোর্ট কার্ডের যে জবাব, অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে রিপোর্ট কার্ড, সেই জবাব দিয়েছে রাজ্য, এবং যেখানে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি হিংসার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং এইটাই রাজভবনের তরফে জানানো হয়েছে, ক্যাম্পাসে দুর্নীতির তদন্তের নির্দেশ। সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ দেখেছেন ব্রাত্য বসু, এবং যেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজভবনের তরফে অভিযোগ করা হয় যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে এই সমস্ত অভিযোগের সত্যের খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন। রাজ্যপাল সংঘাত আরো চরমে পৌঁছল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্নীতির তদন্তের নির্দেশ রাজ্যপালের, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের, দুর্নীতির তদন্তে এক সদস্যের কমিশন গঠন। রাজ্যের চিঠিতে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মাধ্যমে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করা হয়, এবং সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সরানো নিয়ে রাজ্যপাল যে সংঘাত, সেই সংঘাত সামনে আসে। এবং গত মার্চে আমরা দেখেছি যে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, যেখানে ওয়েব কুপারের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং সেখানে রাজ্যপালের অনুপস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সভাপতিত্ব করেন, এবং তারপরে রাজ্যপালের তরফে যে অভিযোগ জানানো হয়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল সংঘাত ক্রমশই চরমে পৌঁছচ্ছে। আপনাদের জানিয়েছিলাম এর আগেই যে বিষয় আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং যে বিতর্ক, যে ঘটনার সূত্রপাত হয়েছিল মালদহে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপারের সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সভাপতিত্ব নিয়ে, আর তারপরে রাজ্যপালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য সরকার, যেখানে রাজ্যপাল তিনি বলেছেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন, এবং যেখানে তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে সভাপতিত্ব করেছেন এবং এই বিষয়ে নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করে শিক্ষামন্ত্রীকে নিয়ে যে মন্তব্য রাজ্যপাল করেছেন, এবং পরবর্তীতে ব্রাত্যকে সরানোর সুপারিশের পরেই পাল্টা তোপ রাজ্যের রিপোর্ট কার্ডের মধ্যে রাজ্যের বক্তব্য পেশ করা হয়েছে। রাজ্যপালের এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্য সরকারের। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন তৃণমূল, বিজেপি, সিপিএম, শোনাবো আপনাদের। সেই মিটিংটা বৈধ কিনা, প্রথম কথা হচ্ছে যে মিটিংটি করা হয়েছে সেটি ওয়েব কুপার মিটিং। আপনারা জানেন যে কোনো সরকারি কর্মচারী তারা সরাসরি রাজনৈতিক দল করতে না পারলেও তারা ট্রেড ইউনিয়ন বা শিক্ষক সংগঠন করতে পারে, এটা আইনেই বলা আছে। ওয়েব কুপার যে মিটিং, সেই মিটিংটা পারমিশন ছিল কিনা সেটা ভালো বলতে পারবে সেই কনসার্ন ইউনিভার্সিটি ভিসি, এবং যেই ভিসিকে রাজ্যপাল নিজে অ্যাপয়েন্ট করেছেন সেই ভাইস চ্যান্সেলর তিনি নিজে লিখিতভাবে অনুমতি দিয়ে সেই মিটিংটা কল করেছিলেন ওয়েব কুপার সম্মেলন, মিটিংও একটা সম্মেলন। তার মানে মিটিংটার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কারণ মিটিংটা অ্যাপ্রুভাল নিয়েই করা হয়েছিল। এবার দ্বিতীয় কথা, মিটিংটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে কিনা সেটা দেখবার কোনো এখতিয়ার রাজ্যপালের নেই, সেটা একমাত্র দেখতে পারে নির্বাচন কমিশন। তাও যদি কোনো রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করে, তবেই সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন আমি জানি না রাজ্যপাল কোন রাজনৈতিক দলের দালাল হিসেবে নিজেকে পরিচিত করতে চেয়ে অতি সক্রিয় হয়ে এই কাজ করেছেন কিনা, কারণ এর আগেও আমাদের অভিজ্ঞতা রয়েছে বিরোধী রাজ্যগুলোতে, বিজেপি বিরোধী রাজ্যগুলোতে রাজ্যপালের ভূমিকা হচ্ছে কার্যত বিজেপির অফিস বেয়ারা, চাকর বাকরের কাজ করা। তো এই রাজ্যের বুকে রাজ্যপাল নিজে বিজেপির দালালে নিজেকে প্রতিপন্ন করবার জন্য এতটাই উদগ্রীব যে তিনি সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে একজন মন্ত্রীকে বরখাস্তের সুপারিশ করলেন, যে সুপারিশ করবারও কোনো ইখতিয়ার রাজ্যপালের নেই, অন্তত আইন ভারতবর্ষে তাকে সেই অধিকার দেয় না। 1000% বিরোধিতা থাকতে পারে, কিন্তু সাংবিধানিক ভাবে নির্বাচিত একটা সরকারের মন্ত্রীকে কি রাজ্যপাল সরাতে পারে? এটা কি সাংবিধানিক অধিকার আছেও না? শুধু টেলিভিশনের সামনে এসে বাজার গরম করা ছাড়া আর কিছু না। আসলে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল
তৃণমূল এবং বিজেপি উভয়ই চর্চা করছে তৃণমূল কংগ্রেস যখন হাতে করে দিয়েছিল রাজভবনে, রাজ্যপাল কি শিক্ষা দিল হাতে করে দিয়ে? অবাধ্য ছাত্রের মতো ব্যবহার করছে এখন। যেমন তৃণমূল কংগ্রেস তেমন বিজেপি এখন বাজারে থাকার জন্য এইসব করছে। রাজ্যপালের কোনো সাংবিধানিক এখতিয়ার নেই কোনো মন্ত্রীকে বসিয়ে দেওয়া, শুধুমাত্র এইসব কথা বলে আসল ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বাম, কংগ্রেস, ধর্মনিরপেক্ষ বিভিন্ন মানুষ, শক্তি সংগঠন, তারা যত বেশি প্রাসঙ্গিক হবে তত বিজেপি তৃণমূলের এই যুক্তিহীন লড়াই রাজ্যপাল রাজ্যের মন্ত্রীদের মুখ থেকে প্রকাশিত হবে। রাজ্যপালও জানেন এটা তার কাজ না, প্রাপ্ত বসুও জানেন এই হুমকিতে কিচ্ছু হবে না, কিন্তু কথাটাকে বাজারে চালিয়ে দিলে সেটা একটা গোটা দিনের খবর হয়ে থাকলে মানুষের ভিতর এ ধারণাটা তৈরি করা সম্ভব হলেও হতে পারে যে দেখো বিজেপি তৃণমূলকে আটকাচ্ছে, কিংবা দেখো তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়ছে। আসলে যে দুজন হাত ধরাধরি করে চলছে সেটার থেকে মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্য এই রাস্তা অমিত শাহর নির্দেশে সিভি আনন্দ বোস নিচ্ছেন, মমতা ব্যানার্জির নির্দেশে ব্রাত্য বোস নিচ্ছেন। রাজ্যপালের এখতিয়ার নিয়ে যখন ইতিমধ্যেই প্রশ্ন তোলা হচ্ছে, রাজ্যের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান হিসেবে এই ধরনের পদক্ষেপ করতে পারেন না, পাশাপাশি কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, আপনাদের শোনাই। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস, এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অয়া কক শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল, আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে আজ জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও উত্তরবঙ্গে জোড়া সভা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোট রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আর এই তিন কেন্দ্রেই 2019-এর লোকসভা নির্বাচনে জয় পায় বিজেপি। তাই আসন পুনরুদ্ধারে এবার মরিয়া তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ প্রচার দিয়ে যেরকম শুরু করেছেন, পাশাপাশি কেন্দ্রকে বিভিন্ন ইস্যু নিয়ে রীতিমতো কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুফানগঞ্জে মোদীকে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসে কেউ কেউ দুষ্টুমি করেছে এমনটাও কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি 11 লক্ষ বাড়ি এখনো পর্যন্ত তালিকায় থাকলেও বাড়ি পেল না কেন? বাংলায় কি দুর্নীতি হয়েছে? আবাসে কেউ কেউ দুষ্টুমি করেছে, পদক্ষেপ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন। তুফানগঞ্জে মোদীকে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রী, ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে, আর এখন কোনো কমপ্লেন নেই। তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি,
3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো। আমরা 70,000 কোটি টাকার ওপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা। মোদীকে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন হাতরাসে কি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী তিনি কি বলছেন, এমনটাও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন হাতরাসের ঘটনায় কেন যাননি প্রধানমন্ত্রী, ঠিক কি বলেছেন নিশানা করে মোদীকে শোনাব। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবর গেছো, কবর তোমার পার্টি গেছে, কবর বিচার করেছো, বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবর বিচার করেছো, সাক্ষী কুস্তি লড়াই করতো, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো, সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি। তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বেশ কিছু বিষয় নিয়ে যেরকম কেন্দ্রকে নিশানা করেছেন। শুরুতেই বাংলায় আবাসে 11 লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন বাড়ি পায়নি, প্রশ্ন তুলেছেন। আপনার প্রতিক্রিয়া শুরুতে। দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি যেটা করে যাচ্ছে সেটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। বারবার হিসাব চাইছে কেন্দ্রীয় সরকার যে আগে আবাস যোজনার যে সমস্ত টাকা দেওয়া হয়েছে, 100 দিনের যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার হিসাব দিন। দিদির যে কার্যক্রম ওরা করেছিল সারা পশ্চিমবাংলা জুড়ে, বিভিন্ন নেতা গ্রামে গ্রামে গিয়েছিল, সেখানেই তো দেখা গেছে যে কিভাবে তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতার সামনে ক্ষোভ প্রকাশ করছে যে আবাস যোজনা না পাওয়ার জন্য। তখন তো বন্ধ হয়, সেখানে 100 দিনের টাকা মেরে দিয়েছে। ওদের পার্টির লোকেরা বলছে সারা বাংলা জুড়ে, যার জন্য ওই কার্যক্রমটা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। এর থেকে জলজান্ত প্রমাণ আর কি আছে? সেই কারণে আমি মনে করি হিসাব দিলে টাকা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য ছিল, কিন্তু যেহেতু রাজ্য সরকার হিসাব দেয়নি, সেই কারণে চোরের হাতে আবার চুরি করবার জন্য সুযোগ দেওয়ার কোনো যৌক্তিকতা হয় না। মোদীকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যে সন্দেশখালী সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, হাতরাসে কবর গিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গত বছর রামনবমীতে যে অশান্তি দেখেছে গোটা বাংলা, তা নিয়ে সরাসরি কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যে এনআইএ পাঠিয়েছে, নিজেরাই দাঙ্গা করেছে। অন্যদিকে এহেরও মন্তব্য তাকে করতে শোনা যায় বিজেপি নেতা এনআইএ এসপির সঙ্গে মিটিং করেছে এবং আমরা সেই তথ্য রেখেছি, আমরা সেই অভিযোগ পাঠিয়েছি। রামনবমী নিয়ে নিজেরাই দাঙ্গা করলো, তাতে এনআইএ পাঠিয়েছে, আমার কাছে ডকুমেন্ট রয়েছে, তথ্য রয়েছে। বিজেপি নেতা এনআইএ এসপির সঙ্গে মিটিং করেছে। জলপাইগুড়িতে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো, তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে। বিজেপির নেতা জিতেন তিওয়ারি
এনআইএ এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি, মনে রাখবেন। আপনাদের শোনালাম রামনবমী নিয়ে সরাসরি কেন্দ্রকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন বিজেপিকে আক্রমণ করে নিজেরাই রামনবমীতে দাঙ্গা করলো, তাতে এনআইএ কে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে তথ্য রয়েছে, ডকুমেন্ট রয়েছে, বিজেপির নেতা এনআইএ এসপির সঙ্গে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি। রামনবমীতে দাঙ্গা করেছিল বিজেপি, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে বৈঠক করেছে, আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। গত বছর রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল গোটা রাজ্যে, এবং তাতে এই ঘটনার তদন্ত এনআইএ তদন্তভার পায়, এবং জলপাইগুড়ি থেকে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা এনআইএ এসপির সঙ্গে বৈঠক করেছেন, হিংসা নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জিতেন্দ্র বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি বললেন যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে মিটিং করেছে, সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, কি প্রতিক্রিয়া দেবেন আপনি? দেখুন, আমি জর্জ বুশের সঙ্গে মিটিং করছি এটা বলছেন না, এটাই যথেষ্ট। আর বিজেপি কোনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র করে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে 22 দিন আমাকে প্রেসিডেন্সি জেলে রেখেছিল। তো সুতরাং এসব কথার কোনো মানে হয় না। ভারতীয় জনতা পার্টি দেশের যে আইন, সে আইন মেনে কাজ করে। আমরা ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী, আমরা দেশের আইন সেটা মেনে কাজ করি। যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি, তাই এখন বদনাম করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। জিতেন্দ্র বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন আপনি এনআইএ এসপির সঙ্গে মিটিং করেছেন, ডকুমেন্ট রয়েছে তার। না, আমি বলছি তো সেই ডকুমেন্ট জনসমক্ষে নিয়ে আসুন না, আমি বলছি না। এবং তিনি এহেনও বলছেন যে আমরা তার কমপ্লেনও পাঠিয়েছি। না, ভালো তো, কমপ্লেন যদি করে থাকেন তার তদন্ত হোক। যদি কমপ্লেন করে থাকে তার তদন্ত হবে, তো তদন্ত হোক। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। হিংসা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। রামনবমীতে যে হিংসার ছবি দেখেছে গোটা বাংলা, বিজেপি দাঙ্গা করেছিল, আবার বিজেপি এনআইএ কে পাঠিয়েছে, এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চাঞ্চল্যকর দাবি আজ তিনি জনসভা থেকে সামনে এনেছেন, যেখানে তিনি বলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে মিটিং করেছে। 4:04 দিকে সময়, এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল, নতুন আধিকারিক হলেন দিব্যেন্দু দাস, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল করা হয়েছে। শিয়রে লোকসভা নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। এবার নির্বাচনী আধিকারিক, রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল করা হয়েছে। রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল, নির্বাচনী আধিকারিক পদে এলেন দিব্যেন্দু দাস। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রদবদল হয়েছে। নতুন আধিকারিক হলেন দিব্যেন্দু দাস। শিয়রে লোকসভা নির্বাচন কমিশনের কাছে যথেষ্টই চ্যালেঞ্জ। এই নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদলের সিদ্ধান্ত ঠিক কি জানা যাচ্ছে? নতুন যিনি যুক্ত হলেন, এলেন এই পদে, কি জানা যাচ্ছে তার সম্পর্কে? দেখো, এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের 2 জন আধিকারিককে সরিয়েছিল নির্বাচন কমিশন। সেই জায়গায় নতুন ভাবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এর আগে ছিলেন অমিত রায়চৌধুরী, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে সরিয়ে সেই জায়গায় নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন দিব্যেন্দু দাস। তিনি এর আগে পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে ছিলেন, সেই জায়গা থেকে তাকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হলো। তার পাশাপাশি আগের যিনি ডিরেক্টর পদে ছিলেন পরিবহন দপ্তরের দিব্যেন্দু দাস, তাকে যেরকম অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিয়ে আসা হলো, এর আগের যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী ছিলেন, সেই অমিত রায়চৌধুরীকে পাঠানো হলো খাদ্য এবং সরবরাহ দপ্তরে। ধন্যবাদ সত্যসুন্দর। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বদল এবং সেই জায়গায় যুক্ত হলেন দিব্যেন্দু দাস। নতুন আধিকারিক হলেন দিব্যেন্দু দাস।
রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল আনা হয়েছে। পরিবহন দপ্তরের ডিরেক্টর পদে ছিলেন এই দিব্যেন্দু দাস। রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল আনা হয়েছে। নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বদল আনা হয়েছে। রাজ্যের নির্বাচনী আধিকারিক পদে রদবদল। এবার যে খবরে নজর রাখবো, ইংরেজি ছাড়াও স্থানীয় যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাতে প্রশ্নপত্র তৈরির নির্দেশ। দেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে নির্দেশ এআইসিটি। শিক্ষা ব্যবস্থায় ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত। ইংরেজি ছাড়াও স্থানীয় ভাষায় প্রশ্নপত্রের নির্দেশ। দেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে নির্দেশ এআইসিটি। শিক্ষা ব্যবস্থায় ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত আনা হয়েছে। অর্থাৎ এবার থেকে প্রশ্নপত্র ইংরেজি ভাষা ছাড়াও স্থানীয় যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষাতেও প্রশ্নপত্র তৈরি হবে। প্রশ্নপত্রের নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্নপত্র তৈরিতে, এবং এই নির্দেশ দেওয়া হয়েছে দেশের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে নির্দেশ এআইসিটি। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। বলেছেন যে উত্তরপ্রদেশ এবং গুজরাট হচ্ছে করাপশনের দুর্নীতির একদম শীর্ষে, এবং বিজেপি সরকারেরও বিরাটভাবে সমালোচনা করেছেন স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক, এইভাবে ব্যাখ্যা করেছেন। না, আমরা তো খুব স্পষ্টভাবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, যা বলেছেন, উন্নয়ন নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উত্তরপ্রদেশ, গুজরাট বিজেপি শাসিত রাজ্য, তাদের দুর্নীতি, তাদের নারী নির্যাতন, তাদের অপশাসন, সেখানে যা অডিট রিপোর্টগুলো বেরিয়েছে আনন্দ প্রকাশ্যে, সেগুলো বিজেপির সরকারগুলো তো দুর্নীতির পাহাড়ে বসে আছে, অনিয়মের পাহাড়ে বসে আছে। নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপশাসন ঘটছে। মুখ্যমন্ত্রী সেটাই খুব স্পষ্টভাবে বলেছেন যে তাদের রিপোর্ট কার্ড, অডিট রিপোর্ট, তথ্য পরিসংখ্যান আনুন, বার করুন, সামনে প্রকাশ্যে আনুক সেগুলো। আজকেও নিয়োগের দাবিতে কলকাতায় মিছিল হয়েছে, এই নিয়োগ হবে কবে? দেখুন, নিয়োগের অধিকাংশটাই আদালতের অপেক্ষায় রয়েছে। ফলে যার বা যাদের মনে হচ্ছে যে এখন নির্বাচনের মুখে বিজেপি, সিপিএম আর কংগ্রেসকে একটু সাহায্য করা দরকার, তারাই এই ধরনের মিছিলের নাটক করতে যাচ্ছেন। তার কারণ সবাই জানেন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আচরণবিধি চলছে, এবং শিক্ষার একাধিক রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়েছে। শিক্ষার মামলাগুলোতে যারা প্রকৃত আন্দোলনকারী যোগ্য প্রার্থী তারা জানেন রাজ্য সরকারের আইনজীবী, অ্যাডভোকেট জেনারেল এবং অন্য আইনজীবীরা আদালতে তাদের চাকরির সমর্থনে কতটা সদিচ্ছা দেখিয়েছেন। এবার আদালত কবে বসবেন, কবে রায় দেবেন, এটা আমরা সবাই আদালতের দিকে তাকিয়ে বসে আছি। এসএলএসটি 9 থেকে 12, শারীর শিক্ষা, কর্মশিক্ষা, রাজ্য সরকার যা যা বলার, যা যা করার সব করে দিয়েছে। আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে বসে আছি। কর্মপ্রার্থীরাও রয়েছেন, নির্বাচন ঘোষণা হয়েছে, রাজ্য সরকার নতুন করে কি বলবে, কি করবে, কোথাও কোনো ভুল থাকলে তাদের শাস্তি বিচার একরকম। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ব্রত বসুর চেষ্টায় বাকিদের চাকরির দরজাটা খুলতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন।
তো সেই জায়গাটায় আদালতে কিছু মামলা রয়েছে এবং সেখানে চাকরি প্রার্থী যোগ্যদের সমর্থনে যা যা করার রাজ্য সরকারের আইনজীবীরা করেছেন। এখন যদি হঠাৎ অন্য কারুর মনে হয় যে এখন একটু মিটিং মিছিল করলে এটা রাজনীতি, এটা বিজেপি সিপিএম কংগ্রেসকে মদত দেওয়ার রাজনীতির জন্য এই নাটক ধর্মতলায় মঞ্চস্থ হয়েছে। সংখ্যালঘু ভোটের অঙ্কের কথা মাথায় রেখে দাঁড়িয়েছেন। আবার আইএসএফ এর ক্ষেত্রে যখন তারা প্রার্থী দিচ্ছেন বা দিচ্ছেন না, সেখানে সংখ্যালঘু ভোটের বিষয়টা চলে আসে। আইএসএফ প্রার্থী দেওয়া কি মুসলিম ভোট থেকে কি সুবিধা হবে বিজেপির? আমি একটা পরিষ্কার কথা বলি, তৃণমূল কংগ্রেস কিন্তু এই সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান এই ভোটটা তৃণমূল কংগ্রেস করে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার 50টা 60টা 70টা স্কিম করছেন, সকলের জন্য করছেন, যে কারণে তৃণমূলের ভোটটা বাড়ছে। যখন একটা জায়গায় কন্যাশ্রী দেয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলমান বলে দেখা হচ্ছে না, আবার এই জায়গায় বিজেপি একটু জিতেছিল ওখানে দেব না, এই কাজও কিন্তু তৃণমূল সরকার করছে না, সকলের জন্য করছে। তাই তৃণমূলের প্রতি সমর্থন আর ভোটটা বাড়ছে। এই রাজনীতিটা করছে কিন্তু বিজেপি সিপিএম। এই যে মোহাম্মদ সেলিম, আমি শুভেন্দুকে সমস্ত বিষয়ে বিরোধিতা করি, তার কারণ বিরোধিতার কারণ আছে, কিন্তু মোহাম্মদ সেলিম নিয়ে শুভেন্দু যা বলেছে 100% সঠিক কথা বলেছে। মোহাম্মদ সেলিম কেন ঘুরে ঘুরে দাঁড়ান? সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন, আর সেই মন্তব্যে আবারও বিতর্ক তৈরি হলো। এবার মুখ্যমন্ত্রীকে কুকথা বারাসাতের বিজেপি প্রার্থীর, আর এবার তৃণমূলের তোপ, যেখানে শশী পাজা, রাজ্যের মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য একের পর এক পোস্ট করেছেন এবং যেখানে সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস। বিজেপির এই ধরনের মানসিকতা অব্যাহত, নিম্ন রুচির পরিচয় অব্যাহত। এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ, তিনি নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তারপর কেন্দ্রের তরফেও যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, নির্বাচন কমিশনের তরফে তাকে নোটিশও দেওয়া হয়। আর এবার বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের যে মন্তব্য, মুখ্যমন্ত্রীকে নিশানা করে কুকথা, আর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের শোনাই স্বপন মজুমদার, বারাসাতের বিজেপি প্রার্থী, ঠিক কি বলেছেন তৃণমূলের পোস্ট করা সেই ভিডিওতে। এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা, তার মানে এই নয় আমরা সম্মান করি। এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা, তার মানে এই নয় আমরা সম্মান করি। এ নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। ভারতীয় জনতা পার্টির একটা সংস্কৃতিতে দাঁড়িয়েছে মহিলাদের ধরনের কুরুচিকর মন্তব্যের শিকার করা, এবং বিশেষত একজন মহিলাকে, যিনি সারা ভারতবর্ষের মধ্যে একজন মাত্র, এবং স্বাভাবিকভাবেই এই স্বপন বাবু তিনি একটি জায়গার প্রার্থী হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মানুষের কাছে যাচ্ছেন আর বলছেন এই ধরনের বাক্যবান ব্যবহার, সেটা তার স্বভাবের পরিচয় দেয়, তার শিক্ষার পরিচয় দেয়, সমস্ত কিছু তিনি কি ধরনের। সুতরাং আমরা বিরোধিতা করি এবং এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, শুধু বাংলা বলবো কেন, দেশের মাটিতে দাঁড়িয়ে মহিলাদের যারা তাদের বিভিন্ন নেতৃত্ব করছে, স্বপন বাবু তার মধ্যে একজন, আমরা ঠিক করব দলের পক্ষ থেকে এবং তাজা পদক্ষেপ নেওয়ার নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে নেওয়া হবে। বিজেপির তরফে কি প্রতিক্রিয়া, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনা। দেখুন, এ ধরনের বক্তব্য পার্টি এন্ডোর্স করে না।
এই বক্তব্যের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে, তার পরিবারের কাছে এবং সর্বোপরি রাজ্যের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করব ভবিষ্যতে আমাদের দলের পক্ষ থেকে কেউ এ ধরনের কাজ করবেন না। এই পার্টি অটল বিহারী বাজপেয়ী পার্টি, লালকৃষ্ণ আদবানির পার্টি, এই পার্টি নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তির পার্টি। এই পার্টিতে এই ধরনের বক্তব্য, এ ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয়। হয়তো উত্তেজনার বশে যেভাবে তৃণমূল কংগ্রেস চারিদিকে আক্রমণ করছে, যে ভাষা ব্যবহার করছে প্রধানমন্ত্রীর সম্পর্কে, প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন, কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবেন বলছেন, নাড্ডা চাড্ডা ফাড্ডা এইসব শব্দ ব্যবহার হচ্ছে, গৃহমন্ত্রীকে হদল কুতকুত ব্যবহার হচ্ছে, ওটা তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয়, ওটা আমাদের পথ নয়। এবং এই বক্তব্যকে আবার বলছি, পার্টি এন্ডোর্স করে না। আমাদের কর্মীরা, আমাদের প্রার্থীরা এই ধরনের বক্তব্য থেকে নিজেদের বিরত রাখলেই ভালো করবেন। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। জোকা ইএসআই হাসপাতালে আজ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। 40 মিনিট পর তাকে স্বাস্থ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করা হয় এবং সেখানেই তিনি সমস্ত অভিযোগকে নস্যাৎ করে বললেন সবকিছুই রাজনৈতিক ষড়যন্ত্র। এমনটাই দাবি করেছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। প্রথমে আপনাদের শোনাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কি বলেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন শেখ শাহজাহান। তিনি বললেন এই সবই রাজনৈতিক ষড়যন্ত্র। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভ্রজিৎ, রাজনৈতিক ষড়যন্ত্র এমনই বললেন শেখ শাহজাহান, ঠিক কি স্পষ্ট করলেন তিনি? দেখো, একেবারেই আজ কিন্তু জোকা ইএসআই হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পর তাকে যখন হাসপাতাল থেকে বার করানো হচ্ছিল তখনই কিন্তু শাহজাহানকে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগ নিয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনি কিন্তু সব অভিযোগ উড়িয়ে দেন এবং তিনি বলেন যে সব রাজনৈতিক ষড়যন্ত্র। এবং এর আগেও কিন্তু তিনি এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এর আগে তিনি এই মন্তব্য করেছিলেন এবং আজও ঠিক সেই মতোই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে সব রাজনৈতিক ষড়যন্ত্র। একদমই ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন তাকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে, শেখ শাহজাহানকে লক্ষ্য করে চোর চোর স্লোগান বলেন এক মহিলা। ঠিক কি বলেছেন ওই মহিলা, শুনুন। এবারে দুদিন পরে আমাদের তো টেনে নিয়ে যাবে বাড়ি থেকে, মেয়ে মানুষদের এবার তো আমাদের টেনে নিয়ে যাবে, আমাদের ঘরে থাকতে দেবে। যা অভিযোগ আরম্ভ হয়েছে, যা শুরু করেছে, সবসময় দেখছি তো, টিভিতেই তো দেখছি, আবার কি দেখবো? আর আমি কিছু বলবো না, আমার আর কিছু বলার নেই। সমাজে সবাই শুনে কথা আমি বলছি, দেখেই বলছি, চোরকে চোর বলেছি, আবার কি বলবো আমি। অন্যদিকে জোকা ইএসআই হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয় চোর চোর স্লোগান দেন এক মহিলা। পাশাপাশি একজন স্থানীয় ব্যক্তি তিনি বলেন যে শেখ শাহজাহানকে তিহার জেলে পাঠানো উচিত। কি বলেছেন তিনি, শোনাবো। সন্দেশখালী তাস এরা বলছে বুথ দখল করবে, এদেরকে বলছে সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সেই সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক। শুক্রবার সকালে জোকা ইএসআই হাসপাতালে শেখ শাহজাহানকে নিয়ে আসে ইডি এবং সেখানে 40 মিনিট ধরে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে যখন নিয়ে আসা হয় সেই সময় বেশ কয়েকজন স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে, শুনুন। যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্রকারীদের পুরস্কার দেওয়া উচিত। তার কারণ এইরকম একজন জঘন্য অপরাধী, যে খুনি, যে বিদেশি মাল পাচারকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী, যে মহিলাদের সম্মান লুণ্ঠনকারী, এলাকায় জমি দখলকারী, ত্রাস কত বলবো। অতএব এইরকম একজন যদি ব্যক্তিকে যদি কেউ ষড়যন্ত্র করে ঢুকিয়ে থাকে তাকে গলায় মালা দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া উচিত। ও কোনো রাজনৈতিক নেতা নয়, ও কোনো সামাজিক লোক নয়, ও একটা পুরোপুরি জঙ্গলি জানোয়ার
যা ওই সন্দেশখালির বুকে দাপিয়ে বেরিয়েছে। অতএব যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়, ঠিক কাজ হয়েছে। পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা এবং বিজেপিকে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কি বলেছেন শুনুন। শাহজাহানকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে অপরাধ আছে কি নেই সেটা আদালত প্রমাণ করবে, কিন্তু সেই অবধি অপেক্ষা না করে পশ্চিমবঙ্গ সরকার শাহজাহানকে গ্রেপ্তার করে বুঝিয়ে দিয়েছে যে এই সরকার রাজনীতির রং দেখে কাজ করে। কিন্তু যে বিজেপি এত বড় বড় ডায়লগ দিচ্ছে, ওই রাহুল সিনহাকে জিজ্ঞাসা করুন শাহজাহানের বাড়িতে ইডি কবে গেছিল। 5ই জানুয়ারি 2024। কখন গেছিল? তার আগে যখন 30শে ডিসেম্বর 2023, অর্থাৎ 6 দিন আগে শুভেন্দু অধিকারী মিটিং করে ওখানে গিয়ে বলে এসেছিল এবার শাহজাহানের বাড়িতে এজেন্সি যাবে, তার 6 দিনের মাথায় যখন এজেন্সি যায় তখন বুঝতে অসুবিধা হয় না যে ইডি বা এজেন্সি কার কথায় চলে। কে বলতে পারে যে শাহজাহান যদি শুভেন্দুর কথা মতো বিজেপির শরণাপন্ন হতো বা বিজেপির গোয়াল ঘরে ঢুকে যেত, তাহলে শাহজাহান আরেকটা তাপস রায় হয়ে যেত না? কে বলতে পারে শাহজাহানই আরেকটা শুভেন্দু অধিকারী হয়ে যেত না? কোন কোন সংস্থার থেকে তোলাবাজি করা হয়েছে তার ব্লুপ্রিন্ট রয়েছে নির্বাচনী বন্ডে। আজ বা কাল ধরা পড়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তোপ দেখেছেন রাহুল গান্ধী। আপনাদের প্রথমেই শোনাই রাহুল গান্ধী ঠিক কি বলেছেন এ বিষয়ে। मगर जो राजनीति में आज हो रहा है वो क्लियर है कि सब पार्टीज को नरेंद्र मोदी, ईडी, सीबीआई, इन इंस्टीट्यूशंस को कैप्चर करके फाइनेंशियली मोनोपोली बना रहे हैं। और चुनाव के बाद रियलिटी है कि ये जो फाइनेंशियल मोनोपोली बड़ी इंटरेस्टिंग चीज है, क्योंकि सारा इंफॉर्मेशन, सारा का सारा इंफॉर्मेशन, किससे एक्सटॉर्शन किया है, किसको कॉन्ट्रैक्ट दिया है, कॉन्ट्रैक्ट देने के बाद उसने कितना पैसा दिया है, वो पूरी ब्लूप्रिंट, पूरी की पूरी ब्लूप्रिंट इलेक्टोरल बॉन्ड्स में लिखी हुई है। तो नरेंद्र मोदी जी ने आज नहीं तो कल ऑपोजिशन को पूरी चार्जशीट, प्रूफ शीट इलेक्टोरल बॉन्ड्स के थ्रू पकड़ा दी है। तो इसीलिए थोड़ा टेरर हो रहा है उनको, इसीलिए नंबर निकला है 400 पार। আপনাদের শোনালাম রাহুল গান্ধীর মন্তব্য। এ নিয়ে বিস্তারিত যাব। আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আর্থিকভাবে মনোপলি করতে চান, কাদের থেকে তোলাবাজি, সব ব্লুপ্রিন্ট রয়েছে নির্বাচনী বন্ডে। কতটা তাৎপর্যপূর্ণ মোদীকে এই বন্ড বান রাহুলের? দেখুন, রাজনৈতিকভাবে নেতারা নেতাকে আক্রমণ করেন, সমালোচনা করেন, কিন্তু রাহুল গান্ধী আজকে যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু ঠিক ওই রকম রাজনৈতিকভাবে ভোটের মুখে সমালোচনা করার মতো কথা নয়। তার কারণ নির্বাচন বন্ডের, ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশিত হওয়ার পরে দেশে অনেকগুলো সংস্থা সেটার চুলচেরা বিশ্লেষণ করছেন, গবেষণা করে দেখছেন। অতি সম্প্রতি যে তথ্য আমাদের হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে 33টি কর্পোরেট সংস্থা কেবলমাত্র গত আর্থিক বছরে 1226 কোটি টাকা ইলেকটোরাল বন্ড কিনেছিল এবং সেগুলো রাজনৈতিক দলকে দিয়েছিল। এই 1226 কোটি টাকার 3 ভাগের 2 ভাগ গিয়েছিল বিজেপির ঘরে। এই যে 33টি কর্পোরেট সংস্থা এই বিপুল পরিমাণ ইলেকটোরাল বন্ড কিনেছিল, তাদের মধ্যে এমন অনেক সংস্থা আছে যারা গত 3 বছরে লাভের মুখ দেখেনি, বরং তারা লস করেছে বা ক্ষতি করেছে। এখন প্রশ্ন উঠছে, যারা লাভের মুখ দেখেনি বা যারা ক্ষতি হয়েছে তারা কি করে বিজেপির ঘরে এত শত শত কোটি টাকা ইলেকটোরাল বন্ড দিল? সুতরাং স্বভাবতই কথা উঠছে যে তাহলে কি এটা যে কর্পোরেট সংস্থাটাকে সামনে দেখা যাচ্ছে তাদের টাকা নয়, অন্য কোনো টাকা অথবা কালো টাকা, সেটা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সাদা হয়ে বিজেপির ঘরে ঢুকেছে।
এই প্রশ্নের উত্তর কিন্তু আজ না হয় কাল বিজেপিকে দিতেই হবে। সুতরাং রাহুল গান্ধী যেটা বলেছেন যে আজ বা কাল ধরা পড়ে যাবেন মোদি, সেই কথাটা যথেষ্ট তথ্য নির্ভর কথা এবং গবেষণা নির্ভর কথা। আমরা এও জানি যে চিরকালই রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে পারত কর্পোরেট সংস্থা, কিন্তু 2017 সালে ইলেকট্রাল বন্ড চালু হওয়ার আগে নিয়ম ছিল যে কোনো সংস্থা তার আগের 3 বছরে গড়ে যত মুনাফা করেছে তার কেবলমাত্র 7.5% রাজনৈতিক চাঁদা দিতে পারবে। অরুণ জেটলি যখন ইলেকট্রাল বন্ড আনেন তখন এই আইনটি সংশোধন করে দেন, অর্থাৎ কোনো কর্পোরেট যদি কোনো লাভ নাও করে তাহলেও তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজনীতির ঘরে চাঁদা পাঠাতে পারবেন। এখানেই খুলে যায় দুর্নীতির দরজা, এখানেই খুলে যায় কালো টাকা লেনদেনের দরজা। সুতরাং রাহুল যেটা বলেছেন, আজকে সারা ভারতের অনেক গবেষক সংস্থা সেই কথাটাই বলছেন। এর সত্য, এই যে ঢাকনা দেওয়া বালতিটি, তার ঢাকনাটি খুলে ফেলতে হবে এবং তার সত্যকে বার করতে হবে, এই দাবি উঠছে গবেষকদের পক্ষ থেকে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে। চারটে চারদিক আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।